নমস্কার, দীক্ষার পক্ষ থেকে আমি গার্গী। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি আজকে নতুন করে তোমাদের জন্য আবার একটা কিছু নিয়ে এসেছি। অবশ্যই তো এর আগে যে ভিডিওটি তোমরা পেয়েছিলে সেটিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্পর্কিত বেশ কিছু জিনিসপত্র বলা হয়েছিল। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট এমন একটি জিনিস যে জিনিস সম্পর্কে বলতে গেলে এটা খুব বেশ বড় হয়ে যায় ভিডিওটি, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের সঙ্গে কি করে ইকোনমিক ডেভেলপমেন্ট, কি করে রিসোর্স ম্যানেজমেন্ট, বিভিন্ন জিনিসপত্রগুলো যুক্ত বা একটা দেশের ক্ষেত্রে সেগুলো ঠিক কিভাবে কাজ করে সেগুলো আমাদের জানা খুব প্রয়োজন। তো এই সম্পর্কিত অনেক মানুষের ক্ষেত্রে বলো, অনেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলো, জিনিসটাকে সহজ করে বুঝিয়ে দিলেও লেখার সময় অনেক সময় ছেলেমেয়েরা সেই জিনিসটাকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করে উঠতে পারে না, বা পরীক্ষার খাতায় সেই জিনিসটি উপযুক্তভাবে পাওয়া যায় না। তো আজকে আমি এই জিনিসটি নিয়ে আসিনি ভিডিও। আজকে আমার বন্ধু বান্ধবদের জন্য যারা সাবস্ক্রাইব করেছো বা যারা সাবস্ক্রাইব করোনি হয়তো দেখেছো, আবারও রিকোয়েস্ট করব, কারো যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি বেল আইকনটা প্রেস করে দিও, সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো। আর যাদের এ সম্পর্কেও কোনো কিছু জিজ্ঞেস করার প্রয়োজনীয়তা আছে বা মনে হচ্ছে, ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ করতে পারো। স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে। তো আজকে যে ভিডিওটি তোমাদের কাছে এনেছি সেই ভিডিওটি হচ্ছে বর্তমানে বহু ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়গুলিতে গ্র্যাজুয়েশনের পরীক্ষা প্রায় শুরু হবার মুখে। তো গ্র্যাজুয়েশনের এই পরীক্ষাতে বিভিন্ন সেমিস্টারের ক্ষেত্রে কোনো সেমিস্টারে হয়তো সমুদ্রবিদ্যা বা ওশেনোগ্রাফি আগে রয়েছে, কোনো ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ফাইনাল সেমের ক্ষেত্রে থাকে। তো সমুদ্রবিদ্যা জিনিসটা ক্লাস 10 থেকে শুরু করলে গ্র্যাজুয়েশনের মধ্যে বিভিন্ন জিনিসে বিভিন্ন সময় রয়েছে এবং বিভিন্ন রকমভাবে। ছোট থেকেই আমরা এই জিনিসগুলো ক্লাস 10 থেকেই আমরা অনেক কিছু এই জিনিস সম্পর্কিত পড়েছি ঠিকই, কিন্তু খুব ছোট্ট করে। জোয়ার ভাটা বা সমুদ্র তলের ভূপ্রকৃতি, বা কোথাও সমুদ্র তরঙ্গ সম্পর্কিত, বা কোথাও এর ইরোশনাল ডিফারেন্ট টাইপ অফ ফ্রেমওয়ার্কগুলো বা কোস্টাল ফ্রেমওয়ার্কগুলো। কিন্তু আজকে যে জিনিসটা সম্পর্কে বলবো সেটা সাধারণত খুব স্বাভাবিকভাবে নিচু ক্লাসের ছেলেমেয়েদের খুব একটু প্রয়োজনীয় না হলেও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের প্রায় প্রত্যেকের ক্ষেত্রেই খুবই জরুরি। অনেক ছেলেমেয়েই আছো যেটা সি ফ্লো স্প্রেডিং বা সমুদ্রবক্ষের মানে বিস্তার যেটা, সেটার সঙ্গে প্লেট টেকটনিক বা কি করে এটা তৈরি হয়েছে, মানে এক্সপ্লেনেশন অফ দ্য অরিজিন অফ সি ফ্লোর, এটা সম্পর্কিত একটা বেশ বিভিন্ন ধরনের একটা কনফিউশন আছে, যে কনফিউশনগুলো অনেক সময় অনেক ছেলেমেয়েরা বুঝে উঠতে পারে না। তো এই বুঝে উঠতে না পারার এই যে জিনিসগুলো, সেই জিনিসগুলো সম্পর্কিত আজকে আমরা কিছু জিনিস আলোচনা করব। আমরা এমনিতে তো প্লেট টেকটনিক সম্পর্কে সবাই জানি, এবং প্লেট টেকটনিকের আগে, প্লেট টেকটনিক যখন থেকে তৈরি হয়েছে, এই তৈরি হবার আগে থেকে কিন্তু আরেকটি জিনিসের সূচনা হয়, সেটা হচ্ছে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। আমাদের আগে সিবিসিএস সিলেবাসের আগে যে ধরনের গ্র্যাজুয়েশনের সিলেবাস ছিল তার মধ্যে কিন্তু সি ফ্লো স্প্রেডিং এবং তার সাথে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, এই দুটো থিওরি ছিল। কাজে সেই সময় এই জিনিসটি পড়লে বা এই জিনিসটি পড়ার পরিপ্রেক্ষিতের উপর নির্ভর করে অনেকটাই হয়তো ক্লিয়ার বোঝা হয়ে যেত। এর প্রথম দিকের ভিডিওতেই তোমাদেরকে আমি অনেক সময় বলেছি, গ্র্যাজুয়েশন বা বিশ্ববিদ্যালয়ের দোরগোড়াতে তোমরা যখন এসে দাঁড়াবে সেই সময় কিন্তু কোনো কিছু সিলেবাস যা তোমার সিলেবাসের মধ্যে মার্ক করা রয়েছে সেই অংশটাই কিন্তু তোমাদের সব কিছু আদর্শভাবে যে ওইটুকুই সেটা কিন্তু নয়। তার কারণ বলা যেতে পারে স্কুল এবং উচ্চ স্তর থেকে, স্কুলের যেটা আমরা উচ্চ শিক্ষা পর্যায়ে বলি, প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পার হবার পরে যখন আমরা কলেজ লেভেলে এসে ঢুকি, কলেজ লেভেলে এসে ঢুকলে কিন্তু বলা যেতে পারে ডোবা বা পুকুর থেকে মহাসমুদ্রে এসে পড়া। সেখানে যা দেওয়া থাকে তারপরেও কিন্তু আরো অনেক কিছু জিনিসই জানতে হয়। তার কারণ তোমরা হয়তো প্রায় অনেকেই জানো যে গ্র্যাজুয়েশন লেভেলের পর থেকেই কিন্তু আমাদের
আমাদের দেশে সব ধরনের চাকরিগত বা কম্পিটিটিভ পরীক্ষাগুলো শুরু হয়। তার মানে ধরে নেওয়া হয় যে কোনো মানুষ যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে বা স্নাতক হয়ে থাকে তাহলে সে একটা নির্দিষ্ট পরিমাপে গিয়ে পৌঁছেছে। এই লেভেলটিতে গিয়ে মোটামুটি সে এই জিনিসগুলি জানবে, এটা ধরে নেওয়াই হয়ে থাকে। তো এই বিস্তৃতির উপর দাঁড়িয়েই আমি তোমাদেরকে বলছি যে সি ফ্লো স্প্রেডিং বা সমুদ্র স্থলের প্রসারণ যেটা, সেই জিনিসটার কিন্তু শুরুয়াত যেখান থেকে হয়, সেই কথাটা যদি বাংলা ভাষায় বলা যেতে পারে, সেটা কিন্তু কন্টিনেন্টাল ডিপ থিওরিতে 1912 সালে আলফ্রেড ওয়েগনার যখন বলেছিলেন সেইখান থেকেই সূচনা। কিন্তু ওয়েগনার তো রেজাল্ট থেকে স্টার্ট করে বাকিটা এক্সপ্লেন করা স্টার্ট করেছিলেন, এবং ওয়েগনার যখন রেজাল্ট থেকে স্টার্ট করে বাকি জিনিসটা এক্সপ্লেন করেছিলেন তখন দেশগুলি ঠিক কি কি কারণে প্যানজিয়া থেকে ভেঙে টুকরো টুকরো হয়েছে সেই শক্তিগুলির বিবরণ দেবার সময় কিন্তু উনি কোনোভাবেই পার্টিকুলার কোনো শক্তিকে আইডেন্টিফাই করতে পারেননি, বা বলা যেতে পারে সেই সময় সেই রকমভাবে বলে ওঠার মতন সুযোগ বা সম্পূর্ণতা হয়তো ছিল না যেটাকে সেইভাবে তিনি এক্সপ্লেন করে উঠতে পারতেন। পরবর্তীকালে সেই জিনিসটা প্লেট টেকটনিক থিওরির মাধ্যমে বা পাত সংস্থান তত্ত্বের মাধ্যমে বুঝিয়ে দেবার একটা চেষ্টা করা হয়েছে, এবং পৃথিবীর আইডেন্টিক্যাল একটা থিওরি বলা যেতে পারে প্লেট টেকটনিক থিওরি, যে থিওরির মাধ্যমে সব ধরনের তত্ত্বকে মোটামুটিভাবে টেকটনিক বা মুভমেন্ট, ডেফিনেটলি জিও টেকটনিক্সের ক্ষেত্রে সব ধরনের মুভমেন্টকেই প্রায় কিছু না কিছু করে এক্সপ্লেন করা যায়। এবং ডেফিনেটলি টেকটনিক থিওরি বা প্লেট টেকটনিকের ক্ষেত্রেও কিছু না কিছু লিমিটেশন নিশ্চয়ই আছে। দেখো, লিমিটেশন না থাকলে কোনো থিওরি থাকলেই তার লিমিটেশন থাকবে। যে থিওরি থাকবে তার এক্সপ্লেন করা মানেই সেই জিনিসটাকে এক্সপ্লেন করলো কোত্থেকে, কোথা থেকে শুরু হলো, কোথায় গিয়ে শেষ হলো, এবং কোন জায়গা থেকে তার প্রবলেম স্টার্ট হলো সেখান থেকে নেক্সটটা তৈরি হবে। সুতরাং থিওরি থাকা মানেই, এক্সপ্লেনেশন থাকা মানেই তার ক্রিটিসিজম ডেফিনেটলি থাকবে। এবং এ জায়গায় একটা উল্লেখযোগ্য পয়েন্ট তোমাদেরকে বলে দিই, অনেক ছেলেমেয়েরাই তোমরা কোনো রকম থিওরি লেখার সময়, সেটা যে কোনো কিছু থিওরি হোক না কেন, ইকোনমিক মডেল গঠিত থিওরি বলো, বা তোমাদের এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ থিওরি যেমন ভন থুনেন থিওরি, ইন্ডাস্ট্রিয়াল থিওরি যেমন ওয়েবারের থিওরি, এরকম অনেক কিছু থিওরি রয়েছে যে থিওরিগুলোকে তোমরা যখন এক্সপ্লেন করো বা লেখো, ক্রিটিসিজম অনেকেই দাও না। কিন্তু ক্রিটিসিজম তো দিতেই হবে, তার কারণ থিওরি থাকলেই তার ক্রিটিসিজম থাকবেই। কোনো একটা জিনিস তোমার কাছ থেকে থিওরি হিসেবে চাওয়া হচ্ছে, এটা নয় যে কোনো জিনিসের এক্সপ্লেন করবার সময়, রিলেশন বের করবার সময় সেই জিনিসটি তোমার কাছে চাওয়া হয়েছে। তো সুতরাং যখনই সেই জিনিসটির এক্সপ্লেন করে থিওরি চাওয়া হবে, ক্রিটিসিজম তোমাকে দিতেই হবে। যেমন ডেফিনেশন দিলে, উদাহরণ না দিলে বোঝা যায় না, ঠিক তেমনি জিওগ্রাফির ক্ষেত্রে বলো বা যে কোনো সায়েন্টিফিক জিনিসের ক্ষেত্রে থিওরি দিলে তার ক্রিটিসিজম দিতে হয়। তো আমরা যে জিনিস নিয়ে আজকে পড়বো, প্লেট টেকটনিক থিওরি আর সি ফ্লো স্প্রেডিং এর যে রিলেশন, বা বলা যেতে পারে সি ফ্লোর বা সমুদ্রতলের প্রসারণ তত্ত্বটা কি করে দাঁড়িয়েছে। প্লেট টেকটনিক থিওরির ক্ষেত্রে বেসিক যে পয়েন্টগুলো তোমাদেরকে আবার একবার মনে করিয়ে দিচ্ছি, যে আমরা জানি যে 3 ধরনের বা 3 সেটস অফ প্লেট মার্জিন আছে, কনস্ট্রাকটিভ বা গঠনকারী, ডিস্ট্রাকটিভ বা বিনাশকারী, এবং একটা হচ্ছে নিউট্রাল বা যেটাকে আমরা বলতে পারি যে নিরপেক্ষ পাত সীমান্ত। এই প্রত্যেকটা পাত সীমান্ত বিভিন্ন রকমভাবে বিভিন্ন পাতের সঙ্গে যুক্ত। আমরা এটাও জানি যে আমাদের 7খানা বড় বা মেজর প্লেট রয়েছে, মাইনর প্লেট রয়েছে অনেকগুলি, আর মাঝারি প্লেট কিছু রয়েছে। তো এই প্লেটগুলোর প্রত্যেকটারই একটা নির্দিষ্ট আয়তন বা ভলিউম, একটা পার্টিকুলার উইডথ রয়েছে, পার্টিকুলার লেন্থ রয়েছে, এই প্রত্যেকটা জিনিসই তাদের মধ্যে রয়েছে। এর মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে মহাদেশীয় পাত আর একটা হচ্ছে মহাসাগরীয় পাত। অর্থাৎ একটাতে সায়ালিক অংশ বেশি থাকে যেহেতু মহাদেশীয়, তার মধ্যে যেহেতু সিলিকা অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজটা বেশি থাকবে, আর একটা মহাসাগরীয় পাত যেটার মধ্যে আমাদের বেসাল্টিক লিমিটেশনটা বেশি থাকবে, বা সেই বেসাল্টিক অ্যামাউন্টটা বেশি থাকবে, সেটার মধ্যে ব্যাসাল্টিক অ্যামাউন্ট বেশি থাকবে, এবং তার সাথে থাকবে ম্যাগনেসিয়াম, কারণ সাইমা সিলিকন এবং ম্যাগনেসিয়াম। তো এই সামুদ্রিক পাত আর মহাসাগরীয় পাত, এই দু ধরনের পাতের মধ্যেই কিন্তু আয়তনগত বিভিন্ন রকম পার্থক্য রয়েছে। যতগুলো সীমান্ত দেখতে পাওয়া যায়, প্রত্যেকটা সীমান্তের ক্ষেত্রেই সমমাপ
এবং সম দৈর্ঘ্য প্রস্থযুক্ত একই ধরনের পাত কিন্তু সংঘর্ষে সর্বসময় কখনোই লিপ্ত হয় না। নয় দুটো মহাদেশীয় পাত হলেও তাদের মধ্যে ছোট বড় থাকবে, আয়তনে ডিফারেন্সিয়েশন থাকবে বা ওজনের ডিফারেন্সিয়েশন থাকবে। দুটো সামুদ্রিক পাত হলেও তাই, একটা মহাসাগরীয় আর একটা সামুদ্রিক পাত যদি হয় সেখানে তো ডিফারেন্ট হবেই। তো আমরা এই যখন আমরা পাত সংস্থান তত্ত্ব সম্পর্কে বলেছি তখন আমরা পাত সংস্থান তত্ত্বের ক্ষেত্রে আরেকটা জিনিসও দেখেছি যে পাতগুলো কি করে চলন হয় বা হাউ দ্য প্লেট আর মুভস। তো প্লেট যখন মুভ করার পেছনে একটা পার্টিকুলার কনভেনশনাল কারেন্টের কথা বলা হয়েছে বা পরিচালন স্রোতের কথা বলা হয়েছে, যেটার উৎপত্তি বলা যেতে পারে আমরা যখন ভূত্বক বা ভূস্তর সম্পর্কে, পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে পড়েছি সেই সমস্ত জিনিসের সঙ্গে, এবং তার সাথে কোরিলেট করে আমরা জেনেছি যে পৃথিবীর সায়ালিক সাইম্যাটিক লেয়ারের পরে যে জায়গাটাতে আমাদের এর আভ্যন্তর অংশটা ধীরে ধীরে স্টার্ট হচ্ছে সেই অংশটাকে আমরা বলছি গুরুমণ্ডল, যার মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ক্রেফেসিমা যেটা টুয়ার্ডস দ্য সাইম্যাটিক লেয়ার, আর একটা হচ্ছে নেফেসিমা যেটা হচ্ছে টুয়ার্ডস দ্য কোর, অর্থাৎ আমাদের কেন্দ্রের দিকে। তো এই যে জায়গাটাকে, এটাকে বলা হয় হেড কোয়ার্টার অফ অল কাইন্ড অফ টেকটনিক ডিস্টারবেন্সেস। যেমন আমরা অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে ট্রোপোস্ফিয়ারকে বলি সব ধরনের গন্ডগোলের মাথা, ঠিক এক্স্যাক্টলি আমাদের টেকটনিক গঠিত যে কোনো জিনিসের মাথা হচ্ছে আমাদের গুরুমণ্ডলের ওপরের অংশ, যেটাকে আমরা বলে থাকি ক্রেফেসিমা, বা অন্যভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিভিন্ন বিজ্ঞানীরা নাম করেছেন, যার আরেকটা নাম আমরা আরেকভাবে খুব চলনসইভাবে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। তো আমাদের এই মহাদেশ, বিভিন্ন রকম মহাদেশ মহাসাগরগুলোর মধ্যে যত ধরনের সীমান্ত বা পাত সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তগুলোর মধ্যে কিন্তু প্রতিসারি বা যেটাকে আমরা বলে থাকি প্রতিসারি মানে কি, যেখানে দুটো প্লেট পরস্পরের থেকে দূরে সরে যায়, এই প্রতিসারি প্লেট সীমান্ত যেটাকে আমরা বলে থাকি কন্টিনেন্ট ডাইভার্জিং প্লেট বাউন্ডারি, সেখানে প্রতিসারি পাত সীমান্তে মহাদেশীয় ভূখণ্ড বিচ্ছিন্ন হয়ে পরস্পরের বিপরীত দিকে সরে গিয়ে যে মাঝখানের জায়গাটাতে একটা স্থান অধিকার করে নেয়। তো এই ধরনের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে দুটো মহাদেশ মহাশনের মানে কন্টিনেন্ট ডাইভার্জিং প্লেট বাউন্ডারি দেখা যায়, ওশেন ডাইভার্জিং প্লেট বাউন্ডারি দেখতে পাওয়া যায়, এরকম বিভিন্ন জায়গাতেই আমরা বেশ কিছু ধরনের ম্যাগমা ঘটিত কাণ্ড কারখানা দেখতে পেয়ে থাকি, বা বলা যেতে পারে পৃথিবীর ভেতরকার যে খুব উত্তপ্ত গলিত যে মোল্টেন ম্যাগমা লাইক থিং বা ম্যাগমা, সেটা যখন বাইরের দিকে বেরিয়ে আসে বিভিন্ন ধরনের জিনিসই তৈরি হয়ে থাকে। তো ম্যাগমা আর লাভার এটা তফাৎ তো তোমরা জানোই যে ম্যাগমা কোনটা, যেটা যখন ভূ অভ্যন্তরের ভেতরে থাকে তখন তাকে আমরা বলে থাকি ম্যাগমা, আর সেই জিনিসটাই যখন আমাদের ভূত্বকের বাইরে বেরিয়ে আসে তখন আমরা তাকে বলে থাকি লাভা। তো সমুদ্রবক্ষের যে বিভিন্ন ধরনের সৃষ্টি তত্ত্বগুলো রয়েছে তার মধ্যে যে মূল বক্তব্য বা জিনিসগুলো যেগুলো দেখতে পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে, সেটা হচ্ছে হেস আর দিটস, এই দুজনে একটা কথা বলেছিল 1960-62 সালে, যে সময় দেখতে পাওয়া যায় মহাদেশের যে চলন সেই চলনের উপর ব্যাখ্যা করে সমুদ্র বক্ষের প্রসারণ প্রক্রিয়ার দিকে বিভিন্ন রকম দিক নির্দেশ করে। নতুন ভূত্বক সৃষ্টির কারণ হিসেবে সেখানে কি বলা হয়, মিড ওশেনিক রিজ বা সমুদ্রবক্ষের মধ্যে যে সামুদ্রিক শৈলশিরাগুলি রয়েছে, মধ্য সামুদ্রিক শৈলশিরা অ্যাসথেনোস্ফিয়ার রিলেটেড অংশের সাথে ম্যাগমা উঠে আসার সাথে সেই জিনিসটা রিলেটেড। তাহলে সমুদ্রবক্ষের এই মিড ওশেনিক রিজ বা মধ্য সামুদ্রিক শৈলশিরা যেটা আটলান্টিক মহাসাগরের কাছে রয়েছে, সেই সমস্ত জায়গার সঙ্গে আমাদের সমুদ্রবক্ষের প্রসারণ বহুভাবে যুক্ত। একটা সমুদ্রবক্ষের প্রসারণকে যদি আমরা এক্সপ্লেন করি তাহলে সেখানে দেখতে পাওয়া যাবে যে এই হেসের তত্ত্ব বলো বা জয়েডস, যেটা জয়েন্ট ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশন অফ ডিপ আর্থ স্যাম্পলিং, জয়েডসের মধ্যে যে গ্লোবাল চ্যালেঞ্জিং জাহাজ থেকে যে সমস্ত তথ্যগুলো পাওয়া গিয়েছিল সেইগুলি
এরকম বহু আরো তথ্য রয়েছে, যেমন ধরো ওয়াইন ম্যাথিউজের তথ্য, বিভিন্ন ধরনের তথ্য থেকে আমরা বিভিন্ন ছোট ছোট জিনিস সম্পর্কে কালেক্ট করি বিভিন্ন তথ্য, যে তথ্যগুলোর ওপর ডিপেন্ড করে টেকটনিকিজমের ওপর ডিপেন্ড করে কি করে সি ফ্লোর এক্সপ্লেন করেছে এবং সেই জিনিসটাকে কি করে হ্যাঁ বলে প্রতিপন্ন করা হয়ে জিনিসটাকে দাঁড় করানো হয়। বলা হয় যে মধ্য সামুদ্রিক শৈলশিরার জায়গাতে এই যে প্রতিসারী গঠনমূলক সীমান্ত রয়েছে, এই জায়গায় ফল্ট লাইন বরাবর যে সামুদ্রিক পাতটা রয়েছে সেই সামুদ্রিক পাতের অংশটা খুব পাতলা, যার ফলে এখানে দেখতে পাওয়া যায় কি দুটো যেহেতু দুপাশে সরে যায় ফল্ট লাইন তৈরি হয়, মানে চির খায়, ফাটল ধরে, ওই অংশ থেকে উদ্গীরিত ম্যাগমা বা লাভা থেকে নতুন ধরনের ভূত্বক গঠন হয়। এটা হচ্ছে বেসিক বা ছোট্ট করে বলে রাখা ঘটনা। এই ভূত্বকটি দেখতে পাওয়া যায় ধীরে ধীরে অনুভূমিকভাবে আস্তে আস্তে দুটো সাইড বরাবর চলতে থাকে এবং সমুদ্র খাত বরাবর গিয়ে এগুলি আবার ধ্বংসপ্রাপ্ত হয়, আবার এটা রিসাইকেল হয়ে একইভাবে উদ্গীরিত ম্যাগমার সঙ্গে গিয়ে যুক্ত হয় এবং এই প্রসেসটা কন্টিনিউ হতে থাকে। সুতরাং আমরা সব থেকে নতুন পাতটা কোথায় পাবো? মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছে, এবং যত সমুদ্রের প্রান্ত বরাবর বা উপকূল বরাবর অংশের দিকে এগিয়ে যাব তত সেখানে দেখতে পাওয়া যাবে যে সমুদ্রের ত্বকের বয়সটা সেখানে ধীরে 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 বাড়ছে। সমুদ্রবক্ষ প্রসারণ সম্পর্কে দিটসেসের ধারণার মূল বক্তব্য মহাসাগরীয় শৈলশিরার শীর্ষদেশ বরাবর যে চুক্তি রেখা বা যে ফল্ট লাইন এরিয়াটা রয়েছে, একটু আগে বললাম পাতলা সামুদ্রিক ত্বক, এবং এর ফলে এই চুক্তি রাখা বরাবর যে ফাঁক বা গ্যাপ, আমরা যখন দুটো জিনিসকে দুপাশে টানবো, টান পড়বে, টান পড়লে ওপরের পাতলা জায়গাটা কি হবে? ফেটে যাবে। অটোমেটিকলি ফেটে যাওয়া জায়গা থেকে উদ্গীরিত লাভা বা ম্যাগমা, যা মধ্য মহাসাগরীয় সামুদ্রিক শৈলশিরা থেকে যত দূরে যাওয়া যায় এবং এর যে সঞ্চয় বা এটা যে ডিপোজিট হচ্ছে তার গভীরতাটা বা ডেপথটা, বয়সটাও আমরা যদি কাউন্ট করতে পারি তাহলেই কিন্তু সমুদ্র বক্ষের যে এজ বা আমাদের সি ফ্লোরের মধ্যে যে যে সমস্ত ম্যাগমাগুলো পরবর্তীকালে সলিডিফাই ডেফিনেটলি রক মাস তৈরি করবে, সেই রক ম্যাটেরিয়ালগুলোর যে বয়সটা আমরা যদি কাউন্ট করতে পারি তাহলে সেখানে দেখতে পাওয়া যাবে কি তাদের বয়সটা আমরা ধীরে ধীরে পেয়ে যাব। মহাসাগরীয় সমুদ্র শৈলশিরার দিক থেকে অবক্ষেপে বয়োবৃদ্ধি থেকে, অর্থাৎ বয়সগুলো যে বাড়ছে সেটা থেকে শৈলশিরার নবীনতম অংশ থেকে তার প্রবীণতম অংশ পর্যন্ত পুরো জিনিসটাকেই কাউন্ট করা হয়। এইবার আমরা আরেকটি জিনিস জানবো কি, আমাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে ওয়াইন ম্যাথিউজের একটা পরীক্ষা। ওয়াইন এবং ম্যাথিউস আজ থেকে বহু বছর আগে সমুদ্রবক্ষের মধ্যে চৌম্বকীয় তত্ত্বের একটা দিক প্রবণতা সম্পর্কে আলোচনা করেন। এটা বোধহয় তোমরা সায়েন্সের প্রায় অনেক ছেলেমেয়েরাই জানো যে আমাদের পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু যেখানে রয়েছে সেখানে কিন্তু আমাদের ম্যাগনেটিক নর্থ পোল আর ম্যাগনেটিক সাউথ পোল রয়েছে। এই দুটো পোল অর্থাৎ ম্যাগনেটিক নর্থ পোল আর ম্যাগনেটিক সাউথ পোল আর জেনারেল নর্থ পোল আর জেনারেল সাউথ পোল দুটো জিনিস কিন্তু কখনোই এক জিনিস নয়। এই তত্ত্বে ম্যাগনেটিক লাইনেশন তৈরির বিষয়টিকে ব্যাখ্যা করা হয়। বলা হয় যে সামুদ্রিক শৈলশিরাগুলো শীর্ষে যে ম্যাগমা উৎক্ষিপ্ত বা নিঃসারিত হয়ে কঠিন হয়, এর আগেই বললাম ম্যাগমা বেরিয়ে আসা মানেই কন্ট্যাক্ট উইথ দ্য এয়ার, সেটা আগেই হোক পরেই হোক সাথে সাথেই হোক, এয়ারের সাথে কন্ট্যাক্ট হলেই সেটা ধীরে ধীরে সলিডিফাইড হবে অ্যান্ড দ্য টাইপস অফ দ্য সলিডিফিকেশন অ্যাকর্ডিং টু টাইম ডিফারেন্ট কাইন্ড অফ দ্য রক মাস তৈরি করবে। এগুলো তোমরা যারা গ্র্যাজুয়েশনের ছাত্রছাত্রী প্রত্যেকেরই প্রায় কম বেশি ধারণা রয়েছে। তো আমি এই ক্ষেত্রে এটি নিয়ে আলোচনা করে আমার ভিডিওটি লম্বা করতে চাই না। তো আজকে যে পয়েন্টে আছি সেটা হচ্ছে যে ম্যাগনেটিক লাইনেশন বা চৌম্বকের রৈখিকতার উপরে, যে সমুদ্রবক্ষের মধ্যে যে বিভিন্ন রকম চৌম্বকীয় রৈখিকতা আছে সেই জিনিসটি কি করে পরিষ্কার করা হয়।
তো এইখানে দেখা যায় যে ম্যাগমা উৎক্ষিপিত বা নিঃসারিত এই যে কঠিনতা প্রাপ্ত হয় শিলাগুলো, সেইখানে দেখতে পাওয়া যায় শিলাগুলো কঠিনতা প্রাপ্ত হলে তাদের মধ্যে একটা হাই টেম্পারেচার থেকে যখন সে জিনিসটা ঠান্ডা হয় একটা সার্টেন জায়গায় আসার পরে, যেটাকে আমরা 20 পয়েন্ট বলি, সেই 20 পয়েন্ট যারা ফিজিক্স নিয়ে পড়ো তাদের অনেকেরই তো এটা খুব ভালোভাবেই জানা, যে একটা পার্টিকুলার টাইমে যখন দেখতে পাওয়া যায় যে জিনিসটা আস্তে আস্তে সেই টেম্পারেচারের পরে যখন আস্তে আস্তে শীতল হতে শুরু করে, সলিডিফাইড হতে শুরু করে, তখন তার মধ্যে এক ধরনের ম্যাগনেটিক অ্যাট্রাকশন বা চৌম্বক পদার্থের মতন কিছু টান তৈরি হয় বা আকর্ষণ ক্ষমতা তৈরি হয়। এই যে চৌম্বকীয় নতিটা তৈরি হয় বা ম্যাগনেটিক ডিপটা তৈরি হয়, ভূত্বক সৃষ্টিকালে ভূচৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা রিভার্স পোলারিটি দেখতে পাওয়া যায়। আমাদের যেখানে নর্থ পোল থাকে জেনারেল, সেখানে ম্যাগনেটিক সাউথ পোল থাকে। আমাদের যেটা সাউথ পোল থাকে সেখানে ম্যাগনেটিক নর্থ পোল থাকে। শৈলশিরার দুপাশে ভূত্বকের শৈলশিরার সমান্তরাল দৈর্ঘ্য বরাবর ব্লক তৈরি করে যে জিনিসগুলো গঠিত হয়, যাদের মধ্যে স্বাভাবিকভাবে ভূচৌম্বক ক্ষেত্রের বিপরীত নতিগুলি ধরা পড়া যায়। যারা ক্লাস 11-12-এ ফিজিক্স নিয়ে পড়েছো বা পদার্থবিদ্যা নিয়ে পড়েছো, সেখানে তো মনে হয় পৃথিবীর চৌম্বকত্ব প্রমাণ করবার জন্য সবাইকেই বার চুম্বক বা বার ম্যাগনেট দিয়ে এই ম্যাগনেটিজমের পরীক্ষাটা করতে হয়। সুতরাং তারা তো খুব ভালোভাবেই জানো। এমনি অনেক ক্ষেত্রেই অনেকে চেষ্টা করলে ইউটিউব বিভিন্ন ভিডিও থেকে বলো বা বিভিন্ন কিছু থেকেই তোমরা যদি চাও যে ম্যাগনেটিক ফিল্ড কি করে ডিটারমাইন করা হয় সেটা তোমরা জানতে পারবে। তো সেই সম্পর্কে এই জিনিসটাকে কোনোভাবেই আর লম্বা করতে চাই না। তো এই জিনিসটির মাধ্যমে এই যে ম্যাগনেটিক অ্যানামলি, দুটো জিনিসের মধ্যে যে একটা বৈপরীত্য মেরুর যে একটা কাজ থাকে এবং বিপরীত মেরু অ্যাট্রাক্ট করে, এটা তোমরা সবাই জানো। সুতরাং সেখানে কি হয়, ম্যাগনেটিক একটা অ্যানামলি সৃষ্টি হয় এবং দেখতে পাওয়া যায় এই অংশে চৌম্বকত্ব চৌম্বকপ্রাপ্ত হলে এদের মধ্যে যে বৈষম্যতা সৃষ্টি হয় সেটা দিয়ে একটা প্রচণ্ড শক্তি তৈরি হয়। মহাদেশ এবং সমুদ্রগর্ভের উৎপত্তির আরো কিছু স্থায়িত্বগত কিছু ধরনের কিছু ছোট 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 উদাহরণ রয়েছে, যেমন কনভেনশনাল কারেন্ট থিওরি, যেটা সায়াল থেকে, সায়াল গঠনকারী বা যেটাকে মানে আমরা সিয়াল বলি বা সায়াল বলি, SIAL, সিলিকন এবং অ্যালুমিনিয়াম, এটাকে একসঙ্গে আমরা প্রনাউন্স করি কি সায়াল অর সিয়াল। গঠনকারী পদার্থ সমূহ অপসৃত না হয়ে থাকে, অর্থাৎ এখানে যদি সায়াল থেকে কোনো জিনিস কখনো যদি না বেরোয়, সেখানে মহাদেশের মধ্যে সে জিনিসটা আটকে রয়েছে মনে করা হচ্ছে। এবং এখানে দেখা যায় যে ব্যাপক আকারের কোনো জিনিস কোনো একটা জায়গায় যদি কন্টিনিউ জমতে থাকে, তাহলে সেই জিনিসটার কি করবে, সেই জিনিসটা উত্তাপের ধীর গতিতে, কারণ টেম্পারেচার ধীরে ধীরে বাড়তে থাকে, তখন তার মধ্যে একটা ফ্লো হবার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। এই প্রবণতা অনুযায়ী দেখা যায় হরাইজন্টালি স্রোতটা মুভ করতে থাকে বা জিনিসটা ধীরে 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 মুভ করা শুরু করে। এইটাকে বলা হয় কনভেকশনাল কারেন্ট। এই কনভেকশনাল কারেন্টের ফ্লো দিয়ে অনেক সময় এই যে আমরা যখন বলছি যে মধ্য সামুদ্রিক শৈলশিরা এই জিনিসটি তৈরি হচ্ছে এবং পরবর্তীতে সেটা ধীরে 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 কনভেকশনাল কারেন্টের মাধ্যমে ধীরে ধীরে সামুদ্রিক খাতে গিয়ে সে জিনিসটা বিনষ্ট হচ্ছে বা সেখানে গিয়ে ভেঙে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আবার স্টার্ট হচ্ছে। তো এইটা পরিচলন তাপস্রোত তত্ত্বের মধ্যে দিয়ে কিছুটা বিচার করা চলে। এবং কন্টিনেন্টাল ড্রিফট থিওরি দিয়ে তো এই জিনিসটাকে আমি আগেই বললাম যে ওয়েগনার এই জিনিসটাকে বোঝাবার চেষ্টা করেছিলেন যে প্যানজিয়া তৈরি হবার জন্য প্যানজিয়া থেকে জিনিসগুলো ভেঙে বর্তমান যে মহাদেশগুলো বিভিন্ন বর্তমান যে পজিশনে রয়েছে সেটার জন্য তিনি জোয়ার ভাটার শক্তির কথা বলেছেন, মাধ্যাকর্ষণ শক্তির কথা বলেছেন, কিন্তু এই কোনো শক্তিগুলোই কিন্তু আমাদের পৃথিবীর এই প্যানজিয়া থেকে দেশগুলোকে ভাগ করার জন্য মোটেই উপযুক্ত ছিল না। কারণ আমরা খুব স্বাভাবিকভাবে যদি একটাকেও বিশ্লেষণ করি, জোয়ার ভাটার শক্তি, তাহলে এটা যদি ওয়ার্ল্ড হয় তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল না তৈরি করলে মোটামুটি স্বাভাবিকভাবে জোয়ার ভাটা হবার প্রবণতা নেই। তাহলে যেটা হয় সেটা পৃথিবীর এই 90 ডিগ্রি নর্থ পোল আর সাউথ পোল এই দুটো জায়গার সঙ্গে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো সাইডকে ধরো, তবে নয় চাঁদ এদিকে থাকবে, নয় সূর্য এদিকে থাকবে, নয় চাঁদ সূর্য দুটোই এইদিকে থাকবে একই জায়গাতে। আর যদি সেটা সমকোণে থেকে থাকে, দ্যাটস ভেরি রেয়ার কেস। তো দুটোর ক্ষেত্রেই সেই জিনিসটা পার্টিকুলার পজিশন অনুযায়ী কিভাবে হয় সেটা তো জোয়ার ভাটার মধ্যে তোমরা পড়েইছো। তাহলে এক্ষেত্রে এই শক্তিটা নয়
এই সাইডে কাজ করবে, নয় এই সাইডে কাজ করবে, অর্থাৎ পূর্ব পশ্চিম বরাবর। তাহলে পৃথিবীর সব দেশগুলো কোথায় চলে যাবার কথা? নয় পূর্ব দিকে, নয় পশ্চিম দিকে। তা আদতে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে তো সব দেশগুলো নেই। দেশগুলো যেখানে যেখানে থাকবার কথা এবং শক্তিটি পার্টিকুলারলি যেখানে যেভাবে সঞ্চারিত হয়েছে সেই অনুযায়ী রয়েছে। তাহলে তো এই শক্তিটা কোনোভাবেই কার্যকরী হলো না। রয়েছে কনভেনশন কারেন্ট। কনভেনশন কারেন্টটা কিভাবে কাজ করে সেটা ম্যাগমা স্রোতের ওপরে আমরা যখন প্লেট টেকটনিক থিওরি দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করছি তখন কিছুটা বোঝা যাচ্ছে। তাহলে আর কে বাকি রইল? তাহলে মাত্র বাকি রইল এই চৌম্বকীয় তত্ত্ব, যেটাকে আমরা ম্যাগনেটিক অ্যানামলি বলছি। এই ম্যাগনেটিক অ্যানামলির মাধ্যম দিয়েই একমাত্র সমুদ্রবক্ষের এই তত্ত্বটাকে কিছু পরিমাণ হলেও এক্সপ্লেন করা যায়। এখন প্রশ্ন হচ্ছে যে যখন তোমরা এই 10 মার্কসের একটা কলেজের কোশ্চেন তোমরা লিখবে তখন এটাকে কি করে রিপ্রেজেন্ট করবে? খুব সহজ কথা, একটা 10 মার্কসের কোশ্চেন তোমাদেরকে যদি টাইমের মধ্যে পরীক্ষা শেষ করতে হয় তাহলে 20 থেকে 25 মিনিট, খুব বেশি 30 মিনিটসের মধ্যে উইথ দ্য ডায়াগ্রাম তোমাকে সেটা দিতে হবে। তাহলে সেই জায়গায় সেটা যদি দিতে হয় তাহলে তোমাকে প্রথমেই বলতে হবে যে সমুদ্রবক্ষের প্রসারণ তত্ত্ব, তার সাথে 5 সংস্থান তত্ত্বের প্রধান প্রধান অংশ কোন কোনগুলো জড়িত, কি জড়িত না সেখানে প্রতিসারী পাত সীমান্তগুলো জড়িত, সেই অংশটুকু বলতে হবে। ভাইন এবং ম্যাথিউস কি বলেছিলেন সেই কথাটা বলবার আগে জয়েডসের কথা বলতে হবে। প্রতিসারী পাত সীমান্তের ক্ষেত্রে ম্যাগমা উদ্গীরণ হয় কিভাবে, পার্শ্ব চলন হয় সেটা বলতে হবে। তারপরে তোমাকে বলতে হবে জয়েডসের কথা, ভাইন ম্যাথিউসের কথা, এবং সমুদ্রবক্ষের মধ্যে যে ধরনের ল্যান্ডফর্মগুলো আমরা দেখতে পাই মধ্য সামুদ্রিক শৈলশিরায়, শিলার বয়স কীরকম হয়, সেখানটা কম থাকে না বেশি থাকে, এবং সমুদ্রবক্ষের মধ্যে অনেক নিমজ্জিত আগ্নেয়গিরি, এই সমস্ত জিনিসগুলো। আগ্নেয়গিরির কথাটা হয়তো অনেকের ক্ষেত্রে মনে হবে ভলকানিজম ম্যাম এখানে কোথা থেকে নিয়ে চলে এলেন। ভলকানিজম নিয়ে আসার ব্যাপার নেই। একটা জায়গায় দুটো পাতের সীমান্ত যে পরস্পরের থেকে আলাদা হচ্ছে, সেটা ফল্ট লাইন বরাবর হোক বা বলো যে তোমরা সেখানে কোনো নিমজ্জিত আগ্নেয়গিরি রয়েছে সেটা থেকে বেরিয়ে এসে উদ্গীরিত হচ্ছে, যেটাই হয়ে থাকুক না কেন সেখানে লাভা বা ম্যাগমার উদ্গীরণ না হলে নতুন ভূত্বক তৈরি হবার জায়গা তো হচ্ছে না। আগে যতক্ষণ না পর্যন্ত উদ্গীরিত হয়ে লাভা বা ম্যাগমাটা বেরোবে, এটা যতক্ষণ না নতুন ত্বক তৈরি করবে তো ভূত্বকটা তৈরি হবে কি করে? সে সামুদ্রিক ভূত্বকই হোক বা সেটা পৃথিবীর ভূত্বকই হোক। যদিও আমরা পৃথিবীর ভূত্বক নিয়ে এখানে কথা বলছি না, আমরা সামুদ্রিক ভূত্বক নিয়ে কথা বলছি, তাই ছোট্ট করে তোমাদের কাছে এই পয়েন্টগুলো তুলে ধরলাম যেটুকুর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারো যে পরপর কি কি জিনিসগুলোকে এখানে সাজিয়ে আনতে হবে। এবং এই রিলেটেড 3টি ছবিও তোমাদেরকে দিতে হবে, যেগুলি আমি দিয়ে দেব, দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে কি করে সমুদ্রবক্ষের সঙ্গে বা সি ফ্লো স্প্রেডিং প্লেট টেকটনিকের সঙ্গে মানে আমাদের সমুদ্রবক্ষের প্রসারণটা, সি ফ্লোরের যে স্প্রেডিং বা প্রসারণ তত্ত্বটা কিভাবে যুক্ত। তো আশা করি তোমাদেরকে ছোট্টের মধ্যে কি কি পয়েন্ট গুছিয়ে কিভাবে দিতে হবে সেটা বোঝাতে পেরেছি। আর যদি এই রিলেটেড তোমাদের আর কিছু জানার থাকে বা জিজ্ঞেস করার থাকে তাহলে তোমরা নিশ্চয়ই যারা যারা আমার ভিডিও দেখবে সেটা নিশ্চয়ই তাদের প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে হোয়াটসঅ্যাপ করো। আজকের জন্য এইটুকুই। পরবর্তী ভিডিওতে সমুদ্রবিদ্যা বা ওশেনোগ্রাফি ছাড়াও বা হাইড্রোলজির ভিডিও ছাড়াও সবার আগে তোমাদের ঠিক এর আগের ভিডিও সাস্টেনেবল ডেভেলপমেন্টের বাকি অংশটুকু এর মধ্যেই নিয়ে আসার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই।